আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী ভারতের কথাই বলা হচ্ছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল, দলগুলি ছিল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিল। এই মামলাগুলির মধ্যে হয়তো 5% 10% ভুল থাকতে পারে, কিন্তু 90% মামলাগুলি সত্য। কে বা কারা ঘুষ খেয়ে মামলাগুলির ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে। আজকে আমরা বিশেষভাবে এখানে সিম্বলিকভাবে উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার রোগ মুক্তি কামনা করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছি। সে উপলক্ষে আপনাদেরকে অনুরোধ করেছি এখানে আসার জন্য। আপনারা বলছেন দেশের ব্যাপারে কিছু কথা বলার জন্য। নির্বাচন নিয়ে অনেক দুআশা সৃষ্টি হচ্ছে। নির্বাচনের যে পূর্ব শর্তগুলি সরকারের পালন করা উচিত, সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আংশিকভাবে না, আমি বলবো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দুই ধরনের অস্ত্র জনগণের কাছে আছে। একটা হলো পুলিশের থেকে লুট করা অস্ত্র। 2024 সালে সমগ্র দেশ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, আন্দোলনের সময় পুলিশের অনেকগুলি অস্ত্র লুণ্ঠন হয়েছে এবং আওয়ামী সমর্থক যে সমস্ত পুলিশ, তারাও অনেকগুলি অস্ত্র এদিক ওদিক সরাই দিয়ে লুণ্ঠনের কথা বলেছে। এছাড়াও অনেকগুলি অবৈধ অস্ত্র গত 15 বছরে বাংলাদেশে আছে। আমার জানা মতে আওয়ামী লীগ সরকার 96 সালের পর থেকে প্রায় 20,000-এর উপরে বিভিন্ন নেতাকর্মীদেরকে তারা অস্ত্রের লাইসেন্স দিয়েছে এবং সেগুলির কোনো হদিশ নেই। এবং আপনারা প্রতিনিয়ত পত্রিকায় দেখছেন বিদেশ থেকে অস্ত্র আসছে, পার্শ্ববর্তী ভারতের কথাই বলা হচ্ছে। এই সমস্ত অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার কোনো মনোযোগ দিচ্ছে না এবং সম্পূর্ণভাবে ব্যর্থ বলতে হবে। বিএনপি বা যারা সংগ্রামরত নেতারা ছিল, দলগুলি ছিল, তারা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলি মামলা করেছিল। এই মামলাগুলির মধ্যে হয়তো 5% 10% ভুল থাকতে পারে, কিন্তু 90% মামলাগুলি সত্য। কে বা কারা ঘুষ খেয়ে মামলাগুলির ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে বাদ দেওয়া হচ্ছে। অন্য জায়গায় বিগত 1.5 বছরের বেশি সময় অতিক্রম হওয়ার পরেও এগুলির ব্যাপারে চার্জশিট দেওয়া হচ্ছে না, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে উদ্যোগী নয় বা প্রধান উপদেষ্টা মহোদয় এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্পষ্ট ভাষায় একটা বার্তা যাওয়া উচিত ছিল প্রত্যেক ওসির কাছে, আগামী এত তারিখের মধ্যে যে সমস্ত মামলাগুলি হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, এগুলির চার্জশিট দাখিল করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, আইজির পক্ষ থেকেও কোনো উদ্যোগ নাই, প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে কোনো উদ্যোগ নাই। সুতরাং আমরা কিভাবে বলবো তারা নির্বাচন করতে চায়? আবার নির্বাচন করতে চাইলেও সেটার সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে চাই, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? সুতরাং জনমনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে, এটা অমূলক নয়, অহেতুক নয়। সরকারের কর্মকাণ্ডগুলি এটাই প্রমাণ করে তারা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিক না। আজকে 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, পাচার হওয়া টাকাগুলি আনার ব্যাপারে সঠিক কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত সরকার গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। অনেকগুলি ব্যাংক ভালো ছিল, যেমন আরাফা ব্যাংক,
এগুলি ভালো ব্যাংক ছিল। আওয়ামী লীগের শুধু একজন ডাইরেক্টর ছিল, একজন ডাইরেক্টরের কারণে আরাফা ব্যাংকটা সরকার এটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাহলে বাকি ডাইরেক্টররা কি অপরাধ করেছে? অনেক কর্মচারীদেরকে ব্যাংক থেকে ছাঁটাই করেছে। এটা তো যারা ব্যাংকের মালিক তাদের দোষ হতে পারে, যারা চাকরি পেয়েছে তাদের তো কোনো দোষ নাই। তারা তো পরীক্ষা দিয়ে পাশ হয়ে এই চাকরিটা পেয়েছে। আজকে যে বারবার প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন তিনি সরকারের থেকে নতুন নতুন চাকরির ব্যবস্থা করবেন, আপনারা দেখেছেন 1.5 কোটির উপরে বেকার সমস্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিগত 1.5 বছরে, এবং যাদের চাকরিতে ছিল তাদেরকেও বিদায় করেছে। আমরা বারবার এই জায়গা থেকে অ্যাপিল করেছি, ব্যাংকের থেকে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে যেন পুনর্বহাল করা হোক। মহামান্য হাইকোর্টকে অনুরোধ করব, মানবিক কারণে এদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আপনারা সোয়ামোটোভাবে গ্রহণ করতে পারেন। এটা হলো একটা মানবিক কারণ। কারণ মামলা না করলেও অনেক ক্ষেত্রে আপনারা সোয়ামোটো করে রায় দিতে পারেন। এটা অনেক সময় আপনারা রায় দিয়েছেন। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি।